উত্তরাখণ্ডের ছবি ভয় ধরাচ্ছে। উপর থেকে কাদা জলের স্রোত, হরপা বান হু হু করে আসছে, একেবারে জনপদ, একের পর এক জনপদ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বলা ভালো, শুধু ভাসিয়ে নিয়ে যাচ্ছে নয়, ওই কাদা স্রোতের মধ্যে ডুবে যাচ্ছে একের পর এক জনপদ। ধারালি গ্রাম, এই ধারালি গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। বলা হলো ম্যাপ থেকে মুছে গিয়েছে এই ধারালি গ্রাম। ঠিক এরকমভাবেই প্রত্যেক বছর উত্তরকাশীতে, হয় চামলিতে, না হলে অন্য দিক থেকে উত্তরকাশীর বিভিন্ন জায়গায় হরপা বান আসছে। এবং এটা আজ থেকে নয়, 2008 সাল থেকে লাগাতার, কোনোভাবে কিছু করা যাচ্ছে না। অনেকেই বলবেন যে এর পিছনে আমরাই তো দায়ী। খুব স্বাভাবিক, আমরাই দায়ী। কোনো রকম প্ল্যান ছাড়া অবৈজ্ঞানিকভাবে আমরা যেভাবে নদী খাতগুলোকে ব্যবহার করেছি, পাহাড়ের ঢাল ব্যবহার করেছি, সেখানে একের পর এক কনস্ট্রাকশন তৈরি করেছি, তাতে এই বিপর্যয় আমাদের দেখতেই হতো। কিন্তু এত দ্রুত, এত মারাত্মকভাবে, এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? মেঘ ভাঙা বৃষ্টির কথা অনেকে বলছেন, কিন্তু এই যে এবার ধারালি গ্রাম যেভাবে ক্ষীরগঙ্গার জল বেড়ে, জল আর কাদা এসে একেবারে নিচে পুরো ধারালি গ্রামকে ভাসিয়ে দিয়ে চলে গেল, অনেক বিশেষজ্ঞই মনে করছেন না, মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার মতো বৃষ্টি তো এখানে হয়নি। তাহলে এই হরপা বান এলো কি করে? এতটা জলের স্রোত, উপর থেকে এত জল ছিল কোথায়? কোথা থেকে হু হু করে এভাবে চলে এলো? গ্লেসিয়ার বাস্ট নয় তো? অর্থাৎ হিমবাহ ফেটে যায়নি তো? এর আগেও কিন্তু হিমবাহ ফেটে এইভাবে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় হরপা বান আসার ঘটনা রয়েছে। 2008 সাল থেকে যদি আমরা ধরি, একের পর এক 2008, 2018, 2018 পর থেকে তো লাগাতার প্রায় প্রত্যেক বছরে 2-3 বার কখনো কখনো এরকম শোনা গিয়েছে বা দেখা গিয়েছে। ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের জন্য। স্বর্গ, দেবভূমি উত্তরাখণ্ড, পর্যটকরা যেতে এবার ভয় পাচ্ছেন। এবার গিয়ে হয়তো যে জনপদ দেখে এসেছেন, পরের বার গিয়ে সেই জনপদ আর খুঁজেই পাবেন না, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কেন হচ্ছে এসব? আমাদের দোষ 80%, বাকি 20% সম্ভাবনার কথা তুলে রাখছেন অনেক বিশেষজ্ঞ। এই 20% সম্ভাবনা কি? তারা বলছেন যে বারবার এই হরপা বান আসা বা এই গ্লেসিয়ার বাস্ট হওয়া, মানে হিমবাহ ফেটে যাওয়ার পিছনে অন্য কোনো বড় কারণ লুকিয়ে থাকতে পারে, যে কারণ লুকিয়ে আছে সময়ের গর্ভে। আজ থেকে বেশ কিছু বছর পিছনে, কত বছর? আজ থেকে অন্তত 50 বছর তো বটেই, 50 থেকে 56 বছর পিছনের কোনো ঘটনা হয়তো আজ এইভাবে ফিরে আসছে, বা সেদিনের সেই ঘটনার অভিঘাত হয়তো এত বছর পরে হচ্ছে। কি সেই ঘটনা? বলতে হবে নন্দা দেবীর কথা। নন্দা দেবী পৃথিবীর 23তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ভারতের দ্বিতীয়, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার ঠিক পরেই। নন্দা দেবী ঠিক কতটা উঁচু? নন্দা দেবী 7817 মিটার উঁচু। এই নন্দা দেবীতে সামিট করতে দেওয়া হয় না, অর্থাৎ নন্দা দেবীতে কাউকে উঠতে দেওয়া হয় না। এর পিছনে ধর্মীয় কারণ আছে বলে মনে করেন অনেকে মনে করেন যে এই পথ এতটাই দুর্গম, সেখানে উঠলে পদে পদে বিপদ হতে পারে, সেই জন্য আগে থেকে এখানে সামিট বন্ধ করে দেওয়া হয়। আজ পর্যন্ত সামিট হয়নি নন্দা দেবীতে। অনেকে আবার মনে করছেন এর পিছনে আরও একটা কারণ রয়েছে, যে কারণের কথাই আমরা এখন বলতে চাইছি, যে সম্ভাবনার কথা অনেকেই ঘুরে ফিরে বলছেন বারবার, বছরের পর বছর, যে এত দুর্যোগ দুর্ভোগ পোহাতে হচ্ছে কেন উত্তরাখণ্ডকে? নন্দা দেবীতে যে অঘটন ঘটে গিয়েছিল 56 বছর আগে, তার ফলশ্রুতি নয় তো? কি ঘটেছিল? একটু পিছিয়ে যাওয়া যাক। 1962 সাল, ভারত চীন যুদ্ধ। ভারতের বুকে দগদগে ক্ষত হয়ে রয়েছে সেই দিনের সেই যুদ্ধ। 60 দশক বা 60-এর দশক, সেই 60-এর দশকে সে সময় বেজিং আর মস্কোর দারুণ দোস্তি, চীন রাশিয়ার খুব ভালো দোস্তি, আর সোভিয়েত রাশিয়ার সঙ্গে তখন আমেরিকার চলছে কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই। আমেরিকা দেখছে রাশিয়াকে শায়েস্তা করতে গেলে চীনকেও শায়েস্তা করতে হবে, আর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে চীনকে শায়েস্তা করার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু কি শায়েস্তা করার কথা বলা হচ্ছে এখানে? সেই সময় অর্থাৎ 60-এর দশকে তখন পরমাণু কর্মসূচি জোরদার চালাচ্ছে চীন। কিছু নথি বলছে
যে সেই সময় চীন বেশ কিছু জায়গায় টেস্ট করেছে, যেমন 1964 সাল জিনজিয়াংয়ের লখনৌ শহর, সেখানে প্রথম পরমাণু বোমার সফল পরীক্ষা চালায় বেইজিং। তো তারা পরমাণু পরীক্ষায় কতটা এগিয়ে রয়েছে, কিভাবে এগিয়ে রয়েছে তা তো নজরদারি করা দরকার। আর সেই নজরদারির জন্য একটা যন্ত্র দরকার। সেই যন্ত্র বেশ ভারী, বেশ বড় সড়ো একটা যন্ত্র, 50 কেজির যন্ত্র, যে যন্ত্রকে বলা হয় আরটিজি, মানে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর। তো এই আরটিজি দিয়ে বোঝা সম্ভব হবে যে পরমাণু পরীক্ষায় চীন কতটা এগিয়ে রয়েছে। কিভাবে বোঝা সম্ভব হবে না, এই পরমাণু পরীক্ষার ফলে বহুদূর পর্যন্ত একটা ভূকম্পন অনুভূত হয়, একটা খুব সামান্য মাপের হলেও একটা রেডিয়েশন বিকিরণ হয়, একটা তেজস্ক্রিয় বিকিরণ হয়। এই তেজস্ক্রিয় বিকিরণের পার্সেন্টেজ থেকে, ভূকম্পনের মাত্রা থেকে জানা যাবে যে কতটা সফল হয়েছে চীনের পরমাণু শক্তি ঠিক কতটা। তো এই রেডিওলজিক্যাল তথ্য পাওয়ার জন্য এই আরটিজি, যা আগেই আপনাদের বলেছি যে 50 কিলো ওজন, এই আরটিজি যদি বসানো যায় চীনের কাছাকাছি কোনো জায়গায়, আমেরিকা থেকে তো চীনের দূরত্ব অনেকটা বেশি, তাহলে বসাতে হবে এমন কোনো জায়গায় যা চীনের খুব কাছাকাছি। ভারত একমাত্র সহায় হতে পারে। তো অনেক উপর থেকে, অনেক দূর থেকে নজরদারি করতে গেলে একটা বড় সড়ো উঁচু শৃঙ্গ বেছে নেওয়া ভালো। ঠিক হলো, একটা আরটিজি বসানো হবে। সেই আরটিজি বসাবে কারা? সিআইএ, অর্থাৎ আমেরিকার গুপ্তচর সংস্থা, এবং আমাদের তখনও ফর্ম হয়নি, অর্থাৎ আমাদের আইবি। এই আইবি আর সিআইএ একসঙ্গে কাজ করবে, তাদের সঙ্গে পরমাণু বিজ্ঞানীরা থাকবেন এবং তাদের সঙ্গে পর্বতারোহীদের একটা টিম থাকবে। এই টিম তারা নন্দা দেবীর শৃঙ্গে গিয়ে ওই আরটিজি বসিয়ে চলে আসবে। একটা দল গিয়ে যন্ত্রাংশ সব কিছু ওখানে বসিয়ে আসবে, আরেকটা দল গিয়ে সেখানে ওগুলো অ্যাসেম্বল করে দিয়ে আসবে। আর এই আরটিজি যে ওখানে বসিয়ে রাখা হবে, ওখানে তো দিনের পর দিন মানুষ থাকা সম্ভব নয়, কারো পক্ষে ওখানে থেকে যাওয়া সম্ভব নয়। হয়তো কয়েক ঘন্টার জন্য কেউ ওখানে থেকে যেতে পারে ওই উচ্চতায়, ওই তাপমাত্রায়। তাহলে মেনটেন হবে কিভাবে? এই আরটিজি মেনটেন করার জন্য একটা অন্য উপায় করা হলো, তা হলো তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম। সেই তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম দিয়ে দেওয়া হলো ওই আরটিজির মধ্যে। তাতে কি হবে না, এই প্লুটোনিয়াম থাকার ফলে বছরের পর বছর কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই ওই আরটিজি কাজ করতে পারবে। আমেরিকার সাধের এই আরটিজি বসানোয় রাজি হয়ে গেল ভারত, এবং এই সাধের আদরের আরটিজির নাম দেওয়া হলো গুরু রেনপোচ। তো এই গুরু রেনপোচকে বসানো হবে কোথায় না, নন্দা দেবীর শৃঙ্গে। পুরো টিম 1965 সাল পুরো টিম চলে গেল। আস্তে 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 নন্দা দেবীর কাছাকাছি পৌঁছে গিয়েছে এই টিম, এবং সেই সময় ভয়ঙ্কর এক তুষার ঝড়। যারা অভিজ্ঞ পর্বতারোহী তারা বুঝতে পারলেন যে আর তাদের পক্ষে এগোনো সম্ভব হবে না। একে তো ওই ওজন, অর্থাৎ ওই 50 কেজি ওজনের আরটিজি, সেই আরটিজি এতগুলো মানুষ কোনো মতে নিয়ে উঠছে, সেই আরটিজি নিয়ে এই তুষার ঝড়ের মধ্যে আর এগোনো যাবে না। উপায় কি? ওখানে থাকারও উপায় নেই, বরফে চাপা পড়ে মারা যাবে। কারণ তুষারঝড় হয়ে যাওয়ার পরে যে পরিমাণ পুরো বরফ জমে, তার তলা থেকে মানুষ নিজেকেই বার করে আনতে পারে না, তারপরে যন্ত্র বের করে আনা তো পরের কথা। উপায় একটাই, ফিরে আসতে হবে। কিন্তু ওই 50 কেজি ওজনের আরটিজি নিয়ে ফিরে আসাও সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তখন একটা উপায় বার করা হলো। নন্দা দেবীর ওইখানেই কোনো না কোনো একটা গুহা টাইপের, যে গুহা টাইপের যার মধ্যে প্রোটেক্ট করা যেতে পারে, ওই যন্ত্রটাকে রাখা যেতে পারে, উপর দিয়ে বরফ টরফ চাপা পড়ুক আর যাই হোক না কেন, শেষমেশ ওই বরফ খুঁড়ে হয়তো পরে গিয়ে বের করে আনা যাবে। যখন তুষার ঝড় শেষ হয়ে যাবে তারপরে আবার টিম যাবে, ওটাকে বের করে হয় নিচে নামিয়ে নিয়ে চলে আসবে, তা না হলে ওটা নিয়ে গিয়ে নন্দা দেবীর একেবারে শৃঙ্গে বসিয়ে দেওয়া হবে। ভালো কথা, সেই অনুযায়ী একটা জায়গা বেছে নেওয়া হলো। সেই জায়গার মধ্যে গোপনে লুকিয়ে দেওয়া হলো আরটিজি, 50 কেজির আরটিজি সেখানেই থাকবে। নিশ্চিন্তে সবাই নিচে চলে এলেন। মাস 6 পরে একটা টিম উপরে গেল আরটিজি কেমন আছে, গুরু রেনপোচ কেমন আছে দেখার জন্য। দেখলো কোথায় গুরু রেনপোচ? তাহলে কি ম্যাপে কোথাও ভুল হচ্ছে, হিসেবে ভুল হচ্ছে? যেখানে যে গর্তে রাখা ছিল কই সেখানে তো কিছু পাওয়া যাচ্ছে না। তারপর আবার একটা টিম গেল। এরকম করে
তিনবার অভিযাত্রীদের দল গিয়েছে, কিন্তু না, গুরু রিনপোচের কোনো হদিশ মেলেনি। গুরু রিনপোচ ওই বরফে তুষার ঝড়ের মধ্যেই কোথাও হারিয়ে গিয়েছে। এবার মাথায় বাজ পড়ল পরমাণু বিশেষজ্ঞদের। ওই গুরু রিনপোচের মধ্যে তো প্লুটোনিয়াম রয়েছে। কতটা রয়েছে না, যে পরিমাণ প্লুটোনিয়াম রয়েছে সেই প্লুটোনিয়াম তেজস্ক্রিয়তা ছড়ানোর পক্ষে যথেষ্ট। ওই প্লুটোনিয়াম যদি তেজস্ক্রিয়তা ছড়ায় তাহলে তো সর্বনাশ হবে, একের পর এক হিমবাহ গলতে শুরু করে দেবে। তেজস্ক্রিয়তা ছড়ানোর পরে গরম একটা উত্তাপ তৈরি হবে এবং তারপরে তেজস্ক্রিয়তা বিকিরণের ফলে আস্তে আস্তে হিমবাহগুলো গলবে, গলতে 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 এক সময় জল হয়ে যাবে। সেই জল ওই উপর থেকে মারাত্মক ফোর্সে নামবে। ভয় পেয়ে গেলেন তারা। আবার টিম পাঠানো হলো, বারবার টিম পাঠানো হয়েছে, কিন্তু না, আজও পর্যন্ত গুরু রিনপোচের কোনো হদিশ মেলেনি। এখন প্রশ্ন যে এতদিন পর কোনোভাবে গুরু রিনপোচে কোথাও কোনো লিকেজ তৈরি হয়ে যায়নি তো? 2000 সালের পর থেকে যে লিকেজের ফলে কোথাও না কোথাও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে নন্দা দেবীর মাথায়, এবং সেই বিকিরণের ফলে গরম হয়ে যাচ্ছে এলাকা, উত্তপ্ত হচ্ছে এবং তার ফলে হিমবাহ গলে যাচ্ছে, বাস্ট করছে, যার ফলে এই ধরনের হু হু করে উপর থেকে জল নেমে আসছে, হড়পা বান হচ্ছে। ক্লাউড বাস্ট বা মেঘভাঙা বৃষ্টির দরকার নেই, যে কোনো হিমবাহ যদি ফেটে যায় তাতেই যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে আমরা ইতিহাসে বারবার দেখেছি, এবং হচ্ছে তো তাই। প্রত্যেক বছর একবার, দুবার, তিনবার সেই উপর থেকে আসছে এবং উত্তরাখণ্ডের কোনো না কোনো জনপদ একেবারে ম্যাপ থেকে ভ্যানিশ করে দিয়ে চলে যাচ্ছে। এই সব কিছুর পিছনে গুরু রিনপোচ দায়ী নয় তো? এই সব কিছুর পিছনে সিআইএ আর আইবির সেদিনের সেই মিশন ফেল করা কারণ নয় তো? সেদিনের সেই মিশন ফেল যদি না করতো, যদি গুরু রিনপোচ এই হিমবাহের মধ্যে হারিয়ে না যেত, তাহলে হয়তো এই অঘটন এতটাও হতো না। হয়তো হতো, প্রকৃতি তার রিভেঞ্জ নিত, প্রতিশোধ নিত, কিন্তু এত ভয়ঙ্কর হতো না, এত ভয়াবহ হতো না। আমরা জানি না, এ তো সবে শুরু। আপনি খেয়াল করে দেখবেন 2018 পর থেকে আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত হড়পা বানের পরিমাণ উত্তরাখণ্ডে বাড়ছে। প্রথমে হতো বছরে একটা, 2 বছরে একটা, বছরে একটা, সেখান থেকে বছরে একবার, দুবার, তিনবার, এবং যখন হচ্ছে এক মুহূর্ত সময় মিলছে না প্রাণে বাঁচার বা প্রাণ বাঁচানোর। সেসব ছবি যত দেখছি তত শিউরে উঠছে। আর কিছু মানুষ এখনও বিশ্বাস করছেন যে হ্যাঁ, আমাদের দোষ তো রয়েছে, আমরা প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছি, প্রকৃতির সঙ্গে বেইমানি করেছি। তার সঙ্গে হয়তো এটাও একটা কারণ যে সেদিন ওই আরটিজি যদি না নিয়ে যাওয়া হতো, আর যদি হিমবাহের মধ্যে হারিয়ে না যেত আরটিজি, তাহলে হয়তো এই অঘটন ঘটতো না। অনেকে সেরকমই মনে করেন গুরু রিনপোচ এই সব কিছুর জন্য দায়ী।